গতকাল রাতে কলকাতা টিভির চিফ এডিটর অনিকেত চট্টোপাধ্যায় তার নিজস্ব চ্যানেল বাংলা বাজার, সেখানে একটি টক শো ছিল। সেখানে আমি ছিলাম বং নিউজ লাইভ থেকে দীপক ব্যাপারী, আর এনকে ডিজিটাল সেখান থেকে ছিলেন প্রবীর বিশ্বাস। তো অনিকেত চট্টোপাধ্যায়ের অসাধারণ এই এপিসোডটি অনেকেই দেখেননি, তো সম্পূর্ণ এপিসোড আপনাদের জন্য দেখুন। সেখানে কি কি আলোচনা হয়েছিল, আরজিকর সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ধরনের ফেক নিউজ, এবং আন্দোলনটি হয়েছে আরজিকর নিয়ে হচ্ছে সে তার পেছনের বিভিন্ন ধরনের যৌক্তিকতা নিয়ে অসাধারণ এপিসোড। দেখুন ভিডিওটি, ব্যাপক শেয়ার করুন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, বাংলা বাজারে জিরো আওয়ার শুরু করছি। আমি অনিকেত চট্টোপাধ্যায়, এবং যথারীতি আজকেও আমরা আরজিকরের ইস্যুর বাইরে বেরোতে পারছি না। আজকেও আরজিকর নিয়ে আমাদের আলোচনা। এই আন্দোলন কেন, কার বিরুদ্ধে, এটাই আজকে আমাদের বিষয়। এই আন্দোলন কেন, আরজিকরের আন্দোলন কেন, কার বিরুদ্ধে, এবং এই আন্দোলন নিয়েই আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে দুজন খুব গুরুত্বপূর্ণ অতিথি আজকে আমাদের এখানে আছেন। একজন হচ্ছেন কি প্রবীর বিশ্বাস, অনেকেই সবাই চেনেন এনকে ডিজিটালের প্রবীর বিশ্বাসকে, জনপ্রিয় ইউটিউবার, খবর করেন। আমাদের সঙ্গে রয়েছেন দীপক ব্যাপারী, বং নিউজের, উনিও সমান পরিচিত। আপনাদের দুজনকে আমি এরকম একটা অনুষ্ঠানে ডেকেছি কারণ আপনারা দুজনেই খুব জোরের সঙ্গে এই রাজ্য সরকারের যে এই ঘটনা আরজিকর ইত্যাদি জায়গায় আপনারা দুজনেই খুব জোরের সঙ্গে রাজ্য সরকারকে ডিফেন্ড করেন। জোরের সঙ্গে আপনারা রাজ্য সরকারকে একটা জায়গায় এনে কোথাও একটা ডিফেন্ড করার যে জায়গাটা, সেই জায়গায় আপনারা থাকেন। কাজেই আজকে আমি আপনাদের যে প্রশ্ন করব, সেই প্রশ্নগুলো হচ্ছে যারা আন্দোলন করছেন বা যারা আজকে আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে আছেন, তারা যে তর্ক, তারা যে যুক্তিগুলো রাখছে, একজন ডেভিলস অ্যাডভোকেট হিসেবে আমি সেই প্রশ্নগুলো আপনাদের কাছে করব। তা আমি প্রথমে প্রবীরের কাছে যাব, প্রবীর বিং সিনিয়র। প্রবীর, এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন কি আসলে কেবলমাত্র ওই ধর্ষণ আর হত্যা, নাকি একটা দীর্ঘ সময় ধরে, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে জমে থাকা বিভিন্ন রাগ, ক্ষোভ, তার একটা বহিঃপ্রকাশ? তোমার কি মনে হচ্ছে? অনিকেত, প্রথম কথাতেই আপনার আপত্তি তুলছি। আমরা রাজ্য সরকারের হয়ে অ্যাডভোকেসি করি, এটা আমি মেনে নিলাম না। আসলে আমাদের কাজ হচ্ছে সরকারকে প্রশ্ন করা। সেই কাজটা আপনার মতন আমরাও নিয়মিত করি। রাজ্য সরকারকে ডিফেন্ড করার কোনো প্রশ্নই নেই। কারণ এই আরজিকরের যে নারকীয় ঘটনা ঘটলো, সেক্ষেত্রে কিন্তু আমরা শুরুতে ডাক্তারদের পাশেই ছিলাম, কারণ এইরকম নারকীয় ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। রাত জেগে রাজপথ দখলের যে অভিযান, তাতে আমাদেরও সমর্থন ছিল। বিশেষ করে এনকে ডিজিটালের পক্ষ থেকে আমি প্রবীর বিশ্বাস করছি, সমর্থন ছিল। এরকম ঘটনা প্রতিবাদ হওয়াই উচিত। তবে আপনি যেটা বলছেন যে প্রতিবাদটা প্রথম দিকে তো ছিল নির্যাতিতার বিচার চাই, সেই বিচার চাইতে চাইতে কখন যে দাবি এক, দফা একে চলে গেল, এবং এই চলে যাওয়াটা আমাদের কাছে বিশদ দৃষ্টি দিচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে এই চলে যাওয়াটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যাওয়া হচ্ছে। এবং আপনি যেটা বললেন সেটা তো ঠিকই। আজকে দীর্ঘ 10-11 বছর ধরে একটি সরকার ক্ষমতায় আছে। অ্যান্টি ইনকমবেন্সি হওয়াটা খুব স্বাভাবিক, প্রতিষ্ঠান বিরোধিতা হওয়াটা স্বাভাবিক। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে থাকার ফলে বামেদের মধ্যে যে ক্ষোভ পুঞ্জীবিত হচ্ছিল, বা বহুবার হাতে পেয়ে পেয়েও রাজ্যের ক্ষমতা না পাওয়ায় বিজেপির মধ্যে যে ক্ষমতা পুঞ্জীবিত হচ্ছিল, সেটার খানিকটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম। মনে রাখতে হবে দাদা, যে এখনো কিন্তু 54% মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন না। এই 54% মানুষের যে ক্ষোভ, যে না পাওয়ার যন্ত্রণা, সরকারে থাকলে তো কলাটা মূলটা অনেক কিছু পাওয়া যায়, সবচেয়ে থাকুক। যখন বামেরা ছিল বামেরা পেয়েছে, এখন তৃণমূল আছে, তৃণমূলীরা পাচ্ছে। ভবিষ্যতে যদি বিজেপি কখনো
প্রশ্ন আসে, বিজেপি পাবে, কেন্দ্রের ক্ষেত্রেও পাচ্ছে। তাই এই তলাটা মূলটা না পাওয়া এবং মানে তৃণমূলের এক শ্রেণীর নেতাদের যে চূড়ান্ত বৈভব প্রদর্শন, যে চূড়ান্ত মাত্রায় অসভ্যতা, এটার বিরুদ্ধে মানুষ কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করছে এই আন্দোলনটাকে কেন্দ্র করে। আন্দোলনের অভিমুখটা এখন ওই দাবি এক দফা একে ঘুরে যাওয়াতে আন্দোলনটা কিন্তু আর অরাজনৈতিক নেই। তাই রাজনৈতিক আন্দোলন হবে রাজনৈতিক আন্দোলনের মতো করে। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, অরাজনৈতিক আন্দোলনের নামে যেটা চলছে সেটা এক কথায় দাদা ক্যাশকামো ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না। আমি দীপকের কাছে একই প্রশ্ন করব যে এটা কি একটা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, এবং সেটা কি এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ? আমরা রাস্তায় যাদেরকে দেখতে পাচ্ছি, যে আন্দোলন চলছে সেটা এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ? না, মূলত আমি প্রবীরদার সাথে কিছুটা একমত, কিন্তু প্রবীরদা যে প্রসঙ্গটা বলেনি বা হয়তো পরে বলতেন, আমি সেখান থেকে শুরু করি। প্রথমত আমার ব্যাকগ্রাউন্ডটা, আমি গণ আন্দোলন থেকে বড় হওয়া, মানে সেই 7-8 বছরের সায়েন্স ক্লাব থেকে পরিবেশ আন্দোলন, সামাজিক আন্দোলন, মানবাধিকার আন্দোলন থেকে শুরু করে ছাত্র যুব আন্দোলন, এইভাবে বড় হয়ে ওঠা। আমরা যখন আন্দোলন করতাম তার একটা বেসিক কজ থাকতো, যে হ্যাঁ, যে কজের প্রতি, ঘটনার প্রতি একটা সত্যতা থাকতো, যে তার উপর বেস করে আমি আন্দোলনটা করতাম, যে দাবি দেওয়ার প্রতি হ্যাঁ জেনুইন। কিন্তু এখানে আমরা লাগাতার কিছু বিষয়, আমরা ধারাবাহিকভাবে যে বিষয়গুলো নিয়ে কাজ করেছি বিগত কিছুদিন ধরে, যে কারণে আজকে হয়তো আপনার মতো সিনিয়র মানুষের সামনে আসতে পেরেছি, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অন্তত পরিচিতি লাভ করেছি। তার একটা মূল জায়গা হচ্ছে আমরা এনআরসি বিরোধী আন্দোলন দেখেছি, যেটার অ্যাকচুয়াল রুট কস্ট গুলো কিন্তু সত্যি প্যাথেটিক। তার জলজান্ত প্রমাণ আমরা আসামে দেখেছি ভুক্তভোগী মানুষের। ফলে তার সত্যতা, অর্থাৎ একটা ঘটনার ভয়াবহতা, সেটা আমরা প্র্যাকটিক্যালি উপলব্ধি করেছি, সেই জায়গা থেকে আন্দোলন করেছি, এবং আন্দোলনে মিনিমাম একটা সাকসেস এসছে, যে আপাতত ফ্যাটাল আকারে সেটা ভারতবর্ষে অন্য জায়গায় এখনো সেইভাবে আসেনি। কিন্তু আমরা দেখেছি সন্দেশখালী ইস্যু, যেখানে আহ, সাজানো ধর্ষিতা ভিকটিমদের সামনে হাজির করানো হয়েছে মিডিয়াতে, একটা মিডিয়া ট্রায়াল করানো হয়েছে, মানুষকে উত্তেজিত করানোর জন্য ফেক নিউজ ছড়ানো হয়েছে। ঠিক সেম এটা সেকেন্ড প্রকল্প এদের, যে আরজি করের একটা মর্মান্তিক ঘটনাকে সামনে রেখে তার উপর দাঁড়িয়ে নিত্য নতুন ফেক নিউজ সামনে এনে মানুষকে উত্তেজিত করা, মানুষের চেতনাকে নিয়ন্ত্রণ করা, যেটাকে আমরা গণহিস্ট্রিয়া বলতে পারি, একটা ক্রিয়েট করা হলো। এবং আজকে ধীরে ধীরে যখন সে ফেক নিউজ গুলো কাউন্টার হচ্ছে, আস্তে আস্তে মানুষের মধ্যে যে ক্ষোভ, যে ক্ষোভের কারণে তারা রাস্তায় নামছিল, তারা কিন্তু এই মুভমেন্ট থেকে সরে আসছে। এবং সাথে যেটা প্রবীরদা বলছিল, যে এই আন্দোলনটাকে এনক্যাশ করার জন্য বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল, তারা যে যার মতো করে থাবা বসাতে চেয়েছে, এবং যেটা থেকে বেসিক যে ছাত্র, মানে জুনিয়র ডাক্তার, আহ, যারা এই আন্দোলনটাকে এখন লিড দিচ্ছেন, কিন্তু শুরুর দিকটায় এর ফায়দাটা যখন পলিটিক্যাল ভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল থাবা মারতে চাইছে, তখন এখন ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা বলছে যে আমরা অরাজনৈতিক আন্দোলন করছি। কিন্তু দেখা যাচ্ছে বকলমে ছাত্র নেতারা প্রত্যেকে কোনো না কোনো রাজনৈতিক দলের ছাত্র নেতা। আজকে আমি জুনিয়র ডাক্তার, আমি আমি দীপক একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমি তুমি করে কথা বলছি, আমরা হ্যাঁ কোনো অসুবিধা নিশ্চয়ই তোমাদের কারণ হবে না। নিশ্চয়ই। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে তুমি বললে যে সন্দেশখালীর মতন ঘটনা হচ্ছে গিয়ে এটা, সন্দেশখালীতে আমরা একটা বিরাট অংশ দেখেছি, মিথ্যে প্রচার, ফেক একটা ষড়যন্ত্র সেখানে ছিল। এখানে একটা ধর্ষণ হয়েছে, এখানে একটা খুন হয়েছে, এখানে একটা ইনস্টিটিউশনের চরম নেগলিজেন্সি আছে, এখানে ইনস্টিটিউশন হেড একজন দুর্নীতিপরায়ণ লোক, সমস্ত কটা হাসপাতাল, সরকারি হাসপাতালে এক ধরনের ঘুঘুর বাটা হয়ে রয়েছে। এই ঘটনাগুলো কি সত্যি নয়? এর বিরুদ্ধে মানুষের রাগ ক্রোধ কি নেই? হ্যাঁ, আমি এই জায়গাটাই আসছিলাম। যাই হোক, উত্তরটা এটাই যে অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটেছে সেটা সত্যি, কিন্তু ঘটনার বাইরে এই ধরনের ঘটনা প্রথম ঘটেনি। কিন্তু এই ফেক নিউজটাকে দিয়ে, হাজার রকমের ফেক নিউজ দিয়ে এই ঘটনাকে এমন সিনক্রিয়েট করা হয়েছে, যে সমস্ত মহিলারা রাত দখল করছেন, এই ঘটনার আগে বা পরে এরকম আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলো নিয়ে সামান্যতম রিয়াক্ট করেনি যে সমস্ত মহিলারা। আমি উদাহরণ হিসাবে আমি মণিপুরের ঘটনা দেখাতে পারি, যে তার মতন একজনক ঘটনা ভারতবর্ষের ইতিহাসে খুব কমই ঘটেছে। মানে কোনো একটাতে করলো না বলে আর একটাতে করবে না, এই যুক্তিটা কি খাটে? একদম খাটে। আমি আপনাকে বহু প্রমাণ দেখাতে পারি।
এটা সন্দেশখালীর না, ক্ষেত্রে যে সমস্ত, আমার ভাষায় আমি আমি বলেছিলাম। আমি 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 বলছি যে কোনো একটাতে আমি প্রতিবাদ করলাম না, সেই হুম, জন্য পরেরটাতে আমি প্রতিবাদ করতে পারবো না, এরকম একটা না না লজিক কি ঠিক? না, আমি এটা আমি পারবো না বলিনি। আমি বলছি আমি একটা বেছে বেছে সিলেক্টিভ একটা ঘটনায় রিঅ্যাক্ট করছি, কিন্তু সেম ঘটনায় আমি রিঅ্যাক্ট করছি না। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গণহিস্ট্রি তৈরি করা এক ধরনের মুভমেন্ট, যেটাকে আমি এটাকে দিয়ে আমি মব লিঞ্চিং করাতে পারি। এই যে ঘটনা আজকে এমন একটা পর্যায়ে গেছিল যে পুলিশদের উপর টর্চার শুরু হয়ে গেছিল রাস্তাঘাটে। আহ, যে কোনো সময় তৃণমূল নেতাকর্মীদের উপর টর্চার হয়ে যেতে পারতো। এই ধরনের ঘটনা আমরা দেখেছি। এগুলো তখনই হয় যখনই এই গণহিস্ট্রি ক্রিয়েট করা হয়। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যারা আন্দোলনকারী বা আমরা আন্দোলন কর্মী হিসাবে যে পরিচিত, আমরা কিন্তু প্রতিটা ঘটনার ক্ষেত্রে রিয়াক্ট করি, প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে আমরা প্রতিবাদের রাস্তায় নামি। আমি আমাদের আমি ক্ষেত্রে আমি কিন্তু ওই এই 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 সেম কোয়েশ্চেনটা নিয়ে আমি একটু প্রবীরকে জিজ্ঞেস করছি, প্রবীর এই জায়গাটায় কিছু বলতে চাইছেন? আমি প্রবীর বল। দীপকের সাথে একটু ভিন্ন মত পোষণ করছি। এটার কারণ হচ্ছে, দেখুন, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। এই সময়ে যে কোনো ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে তৈরি হচ্ছে, তৈরি হয়, তৈরি হবে। কারণ আন্দোলনের যে গতি প্রকৃতি সেটা এখন বদলে গিয়েছে। এখন ওই রাস্তায় নেমে চলছে না চলবে না বলে মানুষকে জড়ো করা যায় না। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আপনাকে ন্যারেটিভ করতে হবে। আর ন্যারেটিভ তৈরি করতে গেলে সত্য মিথ্যে ফেক অনেক রকম অডিও ভিডিও তৈরি না করলে ন্যারেটিভটা দাঁড়ায় না। আজকে দেখুন, যখন বামেরা আমি বলবো, কারণ আমি সেই দিন ছিলাম আরজি করে, যেদিন 14 তারিখে হামলা হয় আরজি করে, আমি সেখানে ছিলাম এবং দেখেছি যে বামপন্থী লোকেরা তারা পতাকা নিয়ে এসেছিল এবং পতাকাকে ফেলে রেখে তারপর তারা ওই ব্যারিকেড ভাঙা বা পুলিশের উপর আক্রমণ এগুলোও করেছে। দায়িত্ব নিয়ে বলছি অনেকের। কারণ এই ন্যারেটিভটা তৈরি করা গিয়েছিল। 9 তারিখে যে ঘটনাটা ঘটলো, যে দুঃখজনক ঘটনাটা ঘটলো, 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত মাঝরাতে রাজপথ দখল নামক যে স্লোগান তোলা হয়েছিল, সেই স্লোগানের সপক্ষে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। আপনারা দেখেছেন, আমি সোমা বলছি বলে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। এটা পুরোটাই এআই জেনারেট। যেহেতু আমি খুব টেকসারি লোক, এই এআই নিয়ে কাজকর্ম করি, আমি জানি এটা কিভাবে করা যায়। আমি আপনার গলাতেও বিভিন্ন কথা বসিয়ে দিতে পারবো, আপনার মুখে দিয়ে কথা বসাতে পারবো। এটা এখনকার টেকনোলজিতে খুব জলবান ব্যাপার। এইগুলো দিয়ে যারা অতটা টেকসাইভি নন তাদেরকে কনভিন্স করানো খুব সহজ। আপনি লক্ষ্য করে দেখবেন, এখনো বামপন্থী নেতা নেত্রীরা তারা এআই জেনারেটেড ছবি তারা কিন্তু দিচ্ছে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইল। সেটা তো আমরা মানে দেখতে পাই। সেটা তো খালি বামপন্থীরা দেয় না, সেটা বিজেপিও দেয়, সেটা তৃণমূলের আইটি সেলও একেবারেই তাই। এরকম না, ধরনের জিনিস তৃণমূলের তৈরি করে। আইটি সেল একেবারে অপদার্থ দাদা। এরা না না, কমব্যাট করার জায়গাতে নেই। এরা বিজেপি মানে বা বাকিদের যে আইটি সেল তার মানে ধারে কাছে যায় না। মানে প্রবীর, খারাপ চোর আর ভালো চোর মানে দক্ষ চোর, এইভাবে ফারাক করার দাদা, দিয়ে এটা আমরা। চোর না, এটা চৌর্যবৃত্তি না, এটা আন্দোলনের এখন একটা ধারা সারা পৃথিবীতে। আপনি আমার অনেক সিনিয়র, আপনার অনেক পরে আমি সাংবাদিকতা করতে এসেছি, কিন্তু না না, আপনি নিশ্চয়ই খবর রাখেন যে আজকে সুদূর আমেরিকাতেও যখন ট্রাম্প সরে যায় তখন কিন্তু এইরকমই মানে বিভিন্ন ফেক নিউজ আমেরিকাতেও ছড়ানো হয়েছিল। না এইটা এইটা এটা তো গোটা পৃথিবী জুড়ে ম্যানুফ্যাকচার কনসেন্ট নিয়ে বিরাট আলোচনা আছে, অনেক অনেক বড় তত্ত্ব। আমি দীপক, আমি একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটেছিল, আমরা জানি ঘটনা ঘটার পরে একটা ধর্ষণ এবং হত্যা এরকম জায়গাটাতেই থেকে যেত। তোমাদের কি মনে হয় না যে মুখ্যমন্ত্রী কোথাও একটা বড় ভুল করলেন ওই সন্দীপ ঘোষকে নিয়ে গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে বসানো, এবং সেইখান থেকেই ব্যাপারটা এত বড় ট্রিগার করলো? আমি দীপকের কাছে যাব। এটা হ্যাঁ না দুটোই উত্তর হয়। অ্যাকচুয়ালি আপনি যদি পদত্যাগ নাও সরাতেন তাও এই মুভমেন্টটা করতে পারতো। আজকে ধরুন মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা হলো, লাইভ স্ট্রিমিং করলো না, তার জন্য সমালোচিত হলেন। লাইভ স্ট্রিমিং যদি করে রাজিও হতেন তাহলে এটাকে নিয়ে সুপ্রিম কোর্টে আবার অন্য কোনো আহ, মানে সওয়াল জবাব হতো যে একটা বিচারাধীন বিষয় মুখ্যমন্ত্রী কেন করলেন। ফলে যাদের অজুহাত দেওয়ার তারা কিন্তু সবসময় অজুহাত তৈরি রাখে, নেগেটিভ হোক পজিটিভ হোক। ফলে আমি হ্যাঁ নাই বলছি
এই যে এরা যে ধরনের ন্যারেটিভ ফেক নিউজ তৈরি করেছে, এটা যদি না করতো তাহলে কিন্তু এত মানুষ রাস্তায় নামতো না, যেটা প্রবীরদাও বলেছে। সিলেক্টিভ যখনই কোনো পার্টিকুলার ঘটনাকে আপনি অতিরঞ্জিত করে ফেক নিউজ তৈরি করে মানুষকে মোটিভেট করবেন, তখন সেটা কিন্তু নর্মাল কোনো আন্দোলন থাকে না। অর্থাৎ মানুষের কি বলবো, যে নর্মাল উপলব্ধি বা স্বাভাবিক উপলব্ধি সেটার মধ্যে থাকে না, সেটা ক্রিয়েট করা হয়েছে। তুমি বলছো এটা গোটাটাই একটা ফেক নিউজের দিয়ে তৈরি করা একটা ন্যারেটিভ থেকে পুরো আন্দোলনটা চলছে। আমার ভাষায় বলি একটু, তাহলে অনেকে শুনতে খারাপ লাগবে। আমি প্রথম দিনই বলেছিলাম যে এই ঘটনা যখন স্টাডি করি, আমি মনে হয় সম্ভবত 9 তারিখের ঘটনা 15 তারিখ প্রথম ভিডিও করি, এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলছি এটাকে ক্রিয়েট করা হয়েছে, এবং এত মানুষ কোনোদিন সাধারণভাবে নামেনি, এমনকি এনআরসি বিরোধী আন্দোলনেও এই মানুষরা নামেনি যারা আজকে নেমেছিল। আমরা দেখেছি যে এই মানুষগুলোর যে ফিলিংস, আমি কথা বলতে গিয়ে দেখেছি যারা রাত দখল করছেন তারা বলছে, জানো পেলভিক বোন ভেঙে দিয়েছে, কলার বোন ভেঙে দিয়েছে, 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। এই কথাগুলো তারা বলছে, অর্থাৎ এইগুলো তাদের মনের মধ্যে এমন একটা উত্তেজনা ক্রিয়েট করেছে, তারা রাত দুপুর বেলায় মহিলারা রাস্তায় নামছে। আমি যেন শুরু থেকে বলেছিলাম যে তাদের মধ্যে আগে পরের ঘটনা নিয়ে সামান্যতম ফিলিংস নেই, কোনো পোস্ট নেই, কোনো রিয়াক্ট নেই, কোনো প্রতিবাদ নেই। তারা যখন এই রাত দখলে নেমেছে, এদের মধ্যে 99%, আমি ওপেন মিডিয়াতে এটা বহুবার বলেছি এবং আপনার এখানে বলতে অসুবিধা নেই, 99% মাস হিস্ট্রিয়া অর্থাৎ গণহিস্ট্রিয়া আক্রান্ত মানসিক রোগী। 1% যারা আমি প্রবীরের কাছে যাব। দীপক যেটা বললেন সেটা খুব সাংঘাতিক মানে স্টেটমেন্ট, যে এই যে বিশাল আন্দোলন যেখানে আমরা কমপক্ষে 20-25 লক্ষ মানুষকে সারা ওয়েস্ট বেঙ্গলে আমরা বিভিন্ন সময়ে দেখলাম, তাদের 99% মাস হিস্ট্রিয়াতে ভুগছিলেন, মানে সেই গণেশের দুধ খাওয়াতে ভুগছিলেন, এইভাবে যদি সোজা করে বোঝানো যায়। এটা একটা বড় অভিযোগ। তুমি কি একমত প্রবীর এটার সঙ্গে? না, আপনি যে শুরুতে কথাটা বললেন যে সন্দীপ ঘোষকে যদি মেডিকেল কলেজে ট্রান্সফার না করা হতো তাহলে বোধহয় বেশি ভালো হতো। তাকে যদি সাসপেন্ড করা হতো বা তাকে যদি বসিয়ে রাখা হতো তাহলেও হয়তো ভালো হতো। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা হিমালয়ান ব্লান্ডার, 4 ঘন্টার মধ্যে তাকে পোস্টিং দেওয়া, এবং এটাকে আমার মনে হয়েছে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে। মানে একটা কলকাতার প্রথিতযশা হাসপাতাল থেকে তুলে নিয়ে আরেকটা প্রথিতযশা হাসপাতালে তাকে প্রতিস্থাপন করা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হিস্টোরিক ব্লান্ডার। এটা না করলে আসলে আমরা যা দেখতে পাচ্ছি এখন ছাত্র আন্দোলনের অভিমুখ, মানে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, আমি রাজনৈতিক নেতাদের কথা বলছি না, তাদের যে মানে অভিমুখটা আন্দোলনের, তাদের কিন্তু নির্যাতিতার বিচার চাওয়ার সাথে সাথে তাদের আরো একটা দুটো বেশি চাওয়া আমরা দেখতে পেয়েছি। কখনো বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে, কখনো স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে, এরকমই সন্দীপ ঘোষেরও অপসারণ ছিলেন তারা। এবং সন্দীপ ঘোষকে অপসারিত করে তিনি যদি স্বাস্থ্য ভবনেও বসিয়ে রাখতেন বা অন্য কোনো জায়গায় বসিয়ে দিতেন, তাহলেও কিন্তু এইভাবে রিপার্কেশনটা দেখতে পেতাম না হয়তো। এই এখন ধরুন বিনীত গোয়েলকে সরাতে হবে, স্বাস্থ্য সচিবকে সরাতে হবে, কাল বলবে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহাল দিতে হবে। এগুলো তো কালখিল্য দাবি। একটা প্রশাসনিক জায়গা, সেটা সরকার কাকে কোথায় রেখে কাজ করবে সেটা একেবারে সরকারের জুরিসডিকশন। কিন্তু এই একই রকমের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি কি করেননি? তিনিও তো প্রসূন মুখোপাধ্যায়ের অপসারণ চেয়েছিলেন, পদত্যাগ চেয়েছিলেন। একদম ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখতে হবে তিনি রাজনৈতিক দলের নেত্রী। ডাক্তাররা কিন্তু রাজনৈতিক দল করছেন বা রাজনৈতিক আন্দোলন করছেন এমনটা নয়। ডাক্তারদের আন্দোলনটা রাজনৈতিক হয়ে গিয়েছে রাজনৈতিক নেতাদের পাল্লায় পড়ে। আদতে তো সেটা নয়, আদতে তো নির্যাতিতার বিচারের দাবি ছিল। তারপরে দাবি উঠলো সন্দীপ ঘোষকে সরাতে হবে। সন্দীপ ঘোষকে সরানো হলো মেডিকেল কলেজে, তারপরে বলা হলো না ওখান থেকেও সরাতে হবে। বেশ, সেই দাবিও যখন মেনে নেওয়া হলো তখন বলা হচ্ছে বিনীত গোয়েলকে সরাতে হবে। যখন রাজ্য সরকার অনড় তখন বলছে যে না, স্বাস্থ্য সচিবকেও সরাতে হবে। এই যে দাবি কিন্তু আন্দোলনটাকে লঘু করে দিয়েছে সাধারণ মানুষ। মানে কোথাও একটা গোল পোস্ট শিফট করা, মানে প্রথমে একটা গোল, তারপরে আবার আরেকটা গোল পোস্ট, তারপরে আবার একটা গোল পোস্ট, সেই কথাটা বলছো তুমি। এক্স্যাক্টলি, আন্দোলনটা লঘু হয়ে গেল এই কারণে। কারণ আন্দোলনটা যদি শুধু নির্যাতিতার বিচার চাইতে হতো। আমি দীপকের কাছে যাচ্ছি। দীপক,
আমাকে একটা জিনিস বলো, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না যে এই 25 লক্ষ মানুষই গণহিস্ট্রিয়াতে ভুগছিলেন। ইনফ্যাক্ট 14 তারিখে যারা এসেছিলেন তাদের বহু মানুষ কিন্তু নারী নির্যাতনের বিরুদ্ধে বা নারী অবমাননার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। এই মমতার বিরুদ্ধে সেখানে একটা বিরাট অংশ মমতার বিরুদ্ধে তো কোনো কথাই বলেনি, সেটা তো ছিল একেবারে রিক্লেম দ্য নাইট, একটা আলাদা কনটেক্সটের। না 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 আমি 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 একটা অন্য জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে এই যে আন্দোলনটা আমরা দেখলাম, এই আন্দোলনের যদি আমরা একটা চেহারা বোঝার চেষ্টা করি অন্য দিক থেকে, যে এরা কারা, এই লোকগুলো কারা, যারা এই রাস্তায় নামলেন তারা কারা, একটা খুব পরিষ্কার মতামত উঠে আসছে যে এই লোকজন একেবারে শহরের মানে নাগরিক লোকজন, এবং এই লোকজন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। এরা কোশ্মিন কালেও মমতার খুব ক্লোজ ভোটার ছিল না, মমতার ক্লায়েন্টাল নয়, মমতার ভোটারও নয়। কাজেই এই আন্দোলন সেই অর্থে মমতার বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে তেমন কোনো দাগ কাটতে পারবে না। কি বলছো দীপক? একদম, এটা দাগ কাটবে না। আমি মমতাপন্থী নই, তাও বলছি। প্রথমত আপনি যেটা বলছেন আপনার কথা আমি সম্পূর্ণ সহমত। মমতাপন্থী নও তো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি আমি সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো একদমই সঠিক, এবং সাথে এটাও বলি পশ্চিমবাংলায় বিজেপি কিন্তু প্রায় 2 কোটি উপরে ভোট পেয়েছে, ফলে তাদের লোক সংখ্যা কিন্তু কম নয়। তো বিষয়টা হচ্ছে যে এটাই, এই মুহূর্তে যারা রিক্লেম দ্য নাইট ইত্যাদি করেছেন তাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে যে মানুষগুলো নামছেন সেই মানুষগুলো, আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে এই ঘটনার ক্ষেত্রে যারা রিয়্যাক্ট করছেন, যারা রাস্তায় নামছেন, তারা মধ্যবিত্ত, এবং বিশেষ করে যারা দিন আনি দিন খায়, যে মানুষগুলো সকালবেলা ট্রেন ধরে বাসে ধরে অফিসে যেতে হয় বা কাজে যেতে হয়, সেই মানুষগুলোর পরে রাত্রেবেলায় 11টার পরে খাওয়া দাওয়ার পরে রাস্তায় নেমে রিক্লেম দ্য নাইট করার সময় তাদের কাছে নেই, কারণ ভোরবেলা আবার 5টা 5:30টায় উঠে আবার তাদেরকে কাজে যেতে হবে। ফলে এরা যারা হয়েছে সেটা মূলত নাগরিক সমাজ, মধ্যবিত্ত সমাজ, তাদের জন্য। আর আপনি একটু এই তার আগে যে কথাটা বলেছেন না, আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলেন যে এই যে এইটা রাজনীতি নেই যারা আন্দোলন করছে, আমি এখানে যারা ছাত্র সেজে মানে জুনিয়র ডাক্তার রয়েছে, প্রত্যেকের রাজনৈতিক পরিচয় সম্পর্কে ওয়াকিবহাল, কারণ এদের সঙ্গে আমার পরিচয় অন্তত 15-20 বছর আগেকার, যখন এরা কলেজ স্টুডেন্ট ছিল, ছাত্র আন্দোলন করতো, তখন থেকে এদেরকে আমি চিনি। এদের মধ্যে কিছু আছে আমাদের এসএফআই, কিছু আছে আয়সা, কিছু আছে ডিএসও, এই ধরনের ছাত্র সংগঠন করে এরা, এবং তাদের সে সমস্ত প্রোফাইল ঘেটে দেখবেন প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে এখনো পর্যন্ত জল করে তাদের সেই রাজনৈতিক পরিচয় রয়েছে। এবং আজকে যে ভিডিওটা ফাঁস হয়েছে কিছুক্ষণ আগে, যেখানে দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে যারা জুনিয়র ডাক্তার অবস্থান করছেন তারা বিজেপির পার্টি অফিসে যাচ্ছেন। এর আগেও আমরা দেখেছি ছাত্র সমাজ নামে যারা আন্দোলন করেছেন তাদের রাজনৈতিক পরিচয় আমরা দেখেছি, যে কেউ আরএসএস করেন, কেউ বিশ্ব হিন্দু পরিষদ, কেউ এবিভিপি করেন। ওখানে ছাত্র সমাজ বলতে আমি যদি বুঝি যে পশ্চিমবাংলার প্রত্যেকটা রাজনৈতিক বা অরাজনৈতিক ছাত্র সংগঠন যৌথভাবে কোনো মঞ্চ করেছে যার নাম দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, তাহলে তার জয়েন্টলি একটা ছাত্র সমাজ চেহারা পায়। কিন্তু আমরা সেখানে দেখেছি শুধুমাত্র বিজেপি আরএসএস এর শাখা পোশাকার লোক, সাদা চুল দাড়ি, 70 বছরের একজন বয়স্ক, সেও নিজেকে ছাত্র বলছেন। তো এরকম জিনিস দেখেছি। ফলে যারা পার্টিকুলার এখন মুভমেন্ট করছেন কেউ অরাজনৈতিক নন। 14 তারিখ রাতে যারা নেমেছেন তাদেরও রাজনৈতিক পরিচয় আপনি যদি খুঁজে দেখেন, একটু আগে আপনারা বললেন যে এরা মমতা ব্যানার্জির ভোটার নন, এদের ভোটের উপর ডিপেন্ড করে না মমতা ব্যানার্জি থাকার, অর্থাৎ এরা সেই সমস্ত ফ্যামিলি থেকে আসা, বাম এবং বিজেপি ফ্যামিলি থেকে আসা, কারণ পশ্চিমবাংলায় 2 কোটির উপরে ভোট পেয়েছে বিজেপি। ফলে 2 কোটি মানুষ রাস্তায় নেমেছে মানে গদি উল্টে চলে যাবে বা মানুষের বিশাল একটা জনজোয়ার চলে এসেছে, গণ অভ্যুত্থান ঘটেছে, আমি এটা মানতে রাজি নই। আমি প্রবীরের কাছে যাবো। প্রবীর, আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে এই যে ক্লাসটা নামলো তার ক্লাস ক্যারেক্টারটা কি, মানে এদেরকে কিভাবে বিশ্লেষণ করবে যারা আন্দোলনে নেমেছেন তাদেরকে? দেখুন, 14 তারিখ যারা আন্দোলনে নেমেছিল তারা আমার আপনার মতন সাধারণ মধ্যবিত্ত,
আমরা যেমন নিজেদেরকে সংবাদ শ্রমিক বলি, এরকম সংবাদ শ্রমিকরা নেমেছিল, সকলেই নেমেছিল। কিন্তু যখন ওই দাবি এক দফা এক উঠলো না, তখন থেকে সাধারণ মানুষের থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেল। এখন মূলত কলকাতা শহুরে এলিট ক্লাসের শখের বিপ্লব হয়ে গেছে এটা। আপনি যদি স্বাস্থ্য ভবনের সামনে যান, যে কোনো দিন যান, আপনি যে কোনো দিন রাত্রিবেলা দেখতে পাবেন সেখানে শহুরে বাবুরা বড় বড় দামি দামি গাড়িতে আসছেন, তাতে খাবার প্যাকেট, জলের বোতল ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছেন। আমি আপনি রাস্তার তল থেকে জল খাই, বাবুরা জল খাচ্ছেন ওই প্যাকেজ ড্রিঙ্ক ওয়াটার। ভালো কথা, তারা খেতে পারে, কিন্তু এটা আর মাস বিপ্লব নেই। যে মাস বিপ্লবটা 14 তারিখ শুরু হয়েছিল, সেটা বামপন্থীদের একটা ছোট্ট ভুলে এবং ছাত্র সমাজের নামে বিজেপি যে আন্দোলন করতে গেল, নবান্ন দখল করতে গেল, এই দুটো ভুলে কিন্তু মাস বিপ্লবটা দানা বাঁধতে বাঁধতেও বাঁধল না। এখন বিপ্লবটা হয়ে গেছে মূলত বামপন্থী এলিট বাবু। আপনি সাধারণ বামপন্থী যারা যারা খেটে খাওয়া বামপন্থী মানুষ, আজও যারা বামপন্থায় আস্থা রাখেন, সেই 5-6% মানুষের একেবারে প্রান্তিক অংশটা, তারা কিন্তু এই আন্দোলনে নেই। আছেন শুধু শহুরে এলিট বাবুরা, যারা বিপ্লব বিপ্লব করে সেলফি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় দিতে ভালোবাসেন, সেই মানুষজন আছেন। আর দীপক যেটা বললো সেটা একেবারে 100% ঠিক। এইখানে যারা ডাক্তার হয়ে আন্দোলন করছেন বা ডাক্তার, জুনিয়র ডাক্তার বলে পরিচয় দিয়ে আন্দোলন করছেন, এদের একটা রাজনৈতিক পরিচয়। তবে এটাও ঠিক অনিকেতদা, যে আজকের দিনে পশ্চিমবাংলায় অন্তত অরাজনৈতিক বলে কিছু হয় না, হয় ডান আর না হয় বাম, এর মধ্যবর্তী অংশ বলে কিচ্ছু নেই। প্রত্যেকটি মানুষ তাই। তাই এদের রাজনৈতিক পরিচয় থাকবে, এরা আন্দোলন করবেন, এদের দাবি দাওয়া থাকবে, সব ঠিক আছে। কিন্তু যেটা ঠিক নেই অনিকেতদা, সেটা হচ্ছে এই আন্দোলনের পদ্ধতি। না, আমার মনে হয়েছে, আমার বহুবার মনে হয়েছে 2011 সাল থেকে যে সরকার তৈরি হয়েছে, যেভাবে তৈরি হয়েছে, যে মুভমেন্ট দিয়ে তৈরি হয়েছে, সেখানে একটা বড় অংশের বাম, এলিট বাম বা বাম বুদ্ধিজীবী, তারা একটা বিরাটভাবে মমতাকে সাপোর্ট দিয়েছিলেন, মমতাকে সাপোর্ট করেছিলেন। তারা একটা দীর্ঘ সময় ভোট দিয়েছিলেন, মধ্যিখানে মমতার থেকে তারা বিচ্ছিন্ন হন। আবার 2021-এ এসে যখন একটা সাংঘাতিক মনে হলো যেন বিজেপি পেয়ে যাবে, তখন আবার এই বাম এলিটরা আবার ঘুরলেন এবং ঘুরে আবার মমতাকে সমর্থন করেছেন। অনেকেই গিয়ে প্রথমবারের বার ভোট দিয়েছেন, আমি জানি প্রথমবার ভোট দিতে গেছেন বামেদেরকে, তো এটাও আমরা দেখেছি। এইবার সেই বামটা মানে 2021-এ যারা বিজেপির কাছ থেকে বাঁচতে মমতাকে ভোট দিলেন বা বিজেপির ভয়, বিজেপিকে ঠেকাতে মমতার দিকে গেলেন, সিপিএম এর দিকে গেলেন না, কারণ সিপিএম আসতে পারবে না, সেই বামেরা 2024-এও টু সাম এক্সটেন্ট কিছু লোকজন সঙ্গে ছিলেন, তারা কি এবারে বেরিয়ে যাচ্ছেন দীপক? না, এদের সাথে আমার দীর্ঘদিনের যেহেতু পরিচয় বা এদের সাথে বেড়ে ওঠা, আপনি যাদেরকে টার্গেট করে বলছেন, তো বিষয়টা হচ্ছে যে বিভিন্ন গণ আন্দোলন এদের সঙ্গেই হাতে করি আমার ছোটবেলা থেকে। না, সেভাবে বেরোচ্ছে না। কারণ প্রথমত আমাদের অ্যানালাইসিস, আমরা যে বামপন্থী ঘরানায় বড় হয়েছি বা যে সমাজে ছিলাম আর কি, সেখানে একটা কথা আমরা খুব সহজে হিসাব করি যে শত্রু আমার মিত্র। অর্থাৎ বড় শত্রুকে হারাতে গেলে তার থেকে ছোট শত্রুকে আপাতত ঠিক আছে চলো ওটাকে আমরা হারাই, কিন্তু বড় শত্রু এখানে এলে এর থেকে আরো বেশি ধ্বংসলীলা চালাবে। আমরা বিজেপিকে অ্যানালিসিস করি কিন্তু ওই অ্যাঙ্গেলে। আমি পশ্চিমবাংলা, আমি মনে করি যে পশ্চিমবাংলায় বিজেপি আরএসএস বাদে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিজেপি আরএসএস সম্পূর্ণ বাংলা বিরোধী, সংবিধান বিরোধী, সম্প্রীতি বিরোধী। ফলে এদেরকে বাংলায় আনলে বাংলাটা ধ্বংস হয়ে যাবে। আমি সেই জায়গা থেকে বিজেপি বিরোধী, চরম বিজেপি বিরোধী। এখানে সিপিএম বা অন্য কোনো তৃতীয় ফ্রন্ট কিছু একটা তৈরি হোক, নতুন কোনো পার্টি তৈরি হোক, সে আসুক ক্ষমতায়, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিজেপি নো এন্ট্রি। তার এই ঠিক স্ট্যান্ড, আমি যে কথাটা বললাম, এখানকার যে বাম বা যে বাম বুদ্ধিজীবী বা এলিট শ্রেণী যাদের কথা বলছেন মমতাকে সাপোর্ট করেছিল 2011, 2019 বা 2021 বা এখনো করে যাচ্ছে, তো সেই শ্রেণীর মধ্যে ফাটল হলেও 1% এদিক ওদিক হতে পারে, কিন্তু বেসিক্যালি কিন্তু সাপোর্ট আছে। তার কারণ এই শ্রেণীর মানুষগুলো কিন্তু সিপিএম নয়,
যে আমি তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে সুবিধা পাইয়ে দেব, বিজেপিকে আমি গলা জড়িয়ে ধরে তাকে সমস্ত নিজের ভোট ব্যাংক উজাড় করে বিজেপিকে আমি ফুলিয়ে পাপিয়ে প্রবীর একমত, প্রবীর একমত, মানে না, এই যে টেকেন একমত ফর নই। গ্রান্টেড, যেটা যেটা না, না। দীপক বলছে যে টেকেন ফর গ্রান্টেড, এরা যাবে না, মানে যা খুশি করো, এরা কিন্তু বিজেপিকে ভোটটা দেবে না। বড়জোর যেটা করবে সেটা হচ্ছে মমতাকে ভোট দিলাম না, কিন্তু বিজেপিকে ভোটটা দিতে যাবে না। না, আমি আমি- পুরোটা একমত নই। আমি বলছি যে আপনি না, এখানে দুটো প্রবীরদা, আমি একটু প্রবীরদা একটু হ্যাঁ। ক্লিয়ারিটি করে দিই। সেটা হচ্ছে অনিকেতদা যেটা বললো যে যে বাম বুদ্ধিজীবীরা সিপিএম নয়, কিন্তু এরা সেখানে নকশালপন্থী আছে, লিবারেশন পন্থী আছে, বিভিন্ন ধরনের সমাজের মানুষ রয়েছে, তাদের কথা বলা হচ্ছে। এটা কিন্তু সিপিএম বাম নয়। আমি এটা আমি একটু clear করবো। সিপিএম বামেদের কথা Clear, বলছিও clear, না। clear, সিপিএম হ্যাঁ। সিপিএম আদৌ কোনো বাম কিনা সেটা নিয়েও আমার প্রশ্ন আছে। আর একদিন মানে- আলোচনা হবে, হ্যাঁ, করবো। সেটা নিয়েও আমি সেটা বলছি না, কিন্তু অনিকেতদা যেটা বলছিলেন যে বাম মানে যারা সুশীল সমাজ, সেই সমাজটা 19-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে 19-এ না 11-তে সমর্থন করেছিলেন, ফিরে এসে 21-এ করছেন, এরা 24-এ থাকবেন না? এটাই তো মূল প্রশ্ন। দেখুন, এই যাদের কথা আপনি বলছেন না, এরা প্রতিনিয়ত পরিবর্তনশীল। যেখানে পাল্লা ভারী, এই বাম এলিটেরা কিন্তু সেদিকে চলে যায়। আমি মানে নাম করেও বলতে পারি, বলা উচিত হবে না, কারণ আমরা এক ওপেন ফোরামে আছি। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, এই মূলত যারা বাম এলিট বা ওই মানে কি বলবো, খদ্দরের পাঞ্জাবি, শান্তিনিকেতনে ব্যাগ, একগাল দাড়ি নিয়ে ঘোরেন, এই মানুষগুলো মূলত ধান্দাবাজ ছাড়া কিছু না। যখন দেখেছিলেন 11-য় আর আটকানো যাবে না, দলে দলে মমতাকে সমর্থন। যখন দেখেছেন যে বিজেপি এসে গেল মনে হচ্ছে, তখন মমতাকে সমর্থন। কাল যদি বামপন্থীরা আবার ফিরে আসার সম্ভাবনা দেখা দেয় কোনোভাবে, তাহলে দেখবেন এই এলিট বামেরা তখন আবার বামপন্থী হয়ে গেছে। আর যদি কখনো, যদি পুরোটা হাইপোথিক্যাল হয়ে যাচ্ছে, তবু বলছি, যদি কখনো বিজেপির আসার সম্ভাবনা হয়, এই মানুষগুলো বিজেপিতে যাবেন না শুরুতে, কিন্তু পরে দেখবেন পাঞ্জাবি রংটা তাদেরও গেরুয়া হয়ে গেছে। এটা আমার ধারণা। আমি একমত নই এটা নিয়ে। না না, ঠিকই তো আছে, মানে সব বিষয়ে একমত হতে হবে, কে দিব্যি দিয়েছে এরকম। আমি মানে আরেকটা, আমি এই আন্দোলনের আরেকটা ফেজে যাচ্ছি। আমি আমার দেখা, আমি বয়সের কারণেও এবং আমার পরিবারের কারণেও বহু আন্দোলন, বহু মুভমেন্ট দেখে দেখে এই বয়সে এসে পৌঁছলাম। আমি একটা মুভমেন্টে এত মিথ্যে, এত ফেক, এত রটনা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। ইনফ্যাক্ট আমি জানি না যে তোমাদের কি অবস্থা হয়েছিল। আমি তো সকালবেলা থেকে একটা আমার বিরাট সময় যেত যে বাঁচতে, যে কোনটা কি হচ্ছে। গত 30 দিন ধরে আমার এটা চলছে যে সকালবেলা একটা খবর এলো, খবরটা কুণাল বলেছেন বলেই তো বেদবাক্য নয়, সেটা ঠিক না ভুল এটা বুঝতে বুঝতে একটা বিরাট সময় চলে যাচ্ছে। প্রবীর, এত ফেক নিউজ, এটা কি নতুন প্যাটার্ন তৈরি হচ্ছে আগামী দিনে? এটাই আমাদের রাজনীতি দিশা দেবে? এটা ভবিতব্য দাদা, এইটা হওয়ার ছিল। টেকনোলজি যত এগোবে এইরকম জিনিস আমরা আরো দেখি। কারণ আপনাকে আগেও বললাম যে এখন ন্যারেটিভ তৈরি করতে হয় সোশ্যাল মিডিয়ায়। পাড়ার মোড়ে মাইক লাগিয়ে বক্তৃতা করলে এখন কেউ শোনে না। যে রাজনৈতিক দল করে সেই রাজনৈতিক দলের লোকেরাও শোনে না। আমি বা দীপক বা আপনি, আমরা এর আগেও বহু মিটিং কভার করেছি, আমরা দেখেছি নিজেদের মধ্যে গল্প হয়। অতএব ওইভাবে আর ন্যারেটিভ তৈরি করা যাবে না। দেওয়ালে ডাইনির হাত এঁকে ন্যারেটিভ তৈরি তার জন্য হবে ফেক, তার জন্য ফেক নিউজ তৈরি করতে হবে, পুরোটাই ফেক। না, ফেক তো আগেও ছিল দাদা, ফেক তো আগেও ছিল। এই যে গলি গলি মে শোর হয়, রাজীব গান্ধী চোর হয়, এটা কি ফেক ছিল না? এটাও তো না, ফেক ছিল। এর মধ্যে না কোথাও একটা সারবত্তা ছিল, যে সারবত্তা আমরা শেষে বুঝেছি টেকনিক্যালি প্রমাণ করা যায়নি, কিন্তু সেখানে যে বেশ কিছু গন্ডগোল ছিল যেগুলো অ্যাড্রেস করা যায়নি শেষ পর্যন্ত, সেটা হয়েছে। বা এই যে প্রফুল্ল বাবু স্টিফেন্স হাউস কিনেছে বা এই ধরনের কিছু ছিল, কিন্তু এই প্রতিদিন নতুন ন্যারেটিভ, প্রতিদিন না, এটা হ্যাঁ দীপক আমি একটু বলি। আমি অ্যাকচুয়ালি বিজেপিকে খুব ছোটবেলা থেকে ফলো করি, তো
সেটা হচ্ছে 2014 সালে প্রথম রাজনৈতিক দল ভারতবর্ষে সম্ভবত সোশ্যাল মিডিয়া, আইটি সেল এবং রীতিমতো বড় বড় মিডিয়া হাউসকে রীতিমতো কিনে নিল এক প্রকার। এবং এই প্রথমবার গুজরাট দাঙ্গায় কলঙ্কিত একটা মানে যাকে নরখাদক বলেন অনেকে, সেই ব্যক্তিকে একজন আহ, একটা সুপার পাওয়ার বা বিশ্বগুরু বানিয়ে দেওয়া হলো শুধু মিডিয়া হাইপ তুলে। আমরা দেখলাম যে পুলামার কেসের পরে এই ফেক নিউজের পরিমাণ এত পরিমাণে বাড়লো যে তারপরে আমি এই ফ্যাক্ট ফাইন্ডিং করা বা ফেক নিউজ কাউন্টার করা এই নিয়ে লম্বা একটা মুভমেন্ট শুরু করেছিলাম 2018 থেকে 2021 পর্যন্ত। সেই কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে যে ফেক নিউজ কিভাবে বানানো হয়, সামান্য একটা উদাহরণ দিই যে রাহুল গান্ধীকে পাপ্পু প্রমাণ করার জন্য সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম বহু মিডিয়া তারা বক্তব্য কাটছাট করে এমন প্রচার শুরু করলো, হাজার হাজার কোটি টাকা খরচা করলো রাহুল গান্ধীকে পাপ্পু বানানোর জন্য। সেই পাপ্পু ট্যাগ সরাতে গিয়ে রাহুল গান্ধীকে সারা ভারতবর্ষে ভারত জোড়ো যাত্রা করতে হলো। তার বক্তব্য রীতিমতো কলেজের স্টুডেন্টদের সামনে গিয়ে আমার এখানে লাইভ বলার আছে, ডিবেটে একটু বসছে। বলার আছে। সেটা হচ্ছে হ্যাঁ বলবেন, ও বলে নিক, তারপরে ও বলে নিক। একটু আমি আমি দীপকের বলে, কথার সাথে একটু অ্যাড করে নেবো। হ্যাঁ বলুন। হ্যাঁ, দীপক যেটা বলছে, দেখুন এই ফেক নিউজটা চলবে, এখন এই প্রোপাগান্ডাই চলবে, এটাই রাজনৈতিক নতুন ট্রেন্ড। যারা এই ট্রেন্ডে ভেসে থাকতে পারবে, রাজনৈতিক লড়াইতেও তারা ভেসে থাকতে পারবে। কংগ্রেস, পশ্চিমবাংলার কংগ্রেস এই লড়াইতে নেই, কারণ তারা এই মানে প্রোপাগান্ডা ওয়ার যদি বলেন আপনি, প্রোপাগান্ডা ওয়ারের মধ্যেই নেই। এসইউসিআই নেই, প্রোপাগান্ডা ওয়ারের মধ্যেই নেই। কিন্তু আছে কারা? প্রথম আছে বিজেপি, তারপরে বামেরা, আর তৃণমূল অনেকটা পরে পিছিয়ে আছে। এই প্রোপাগান্ডা ওয়ারটা চলবে, এই ফেক নিউজ চলবে। মানুষকে বুঝে নিতে হবে, 10টা চ্যানেল দেখে 10টা কাগজ পড়ে আসল তথ্যটা মানুষ এবার খুঁজে নেবে। আমি এবার একটু, হ্যাঁ এবার আমি একটু বলি, সেটা হচ্ছে ফেক নিউজের পরিমাণটা এতটাই বেশি, এতটাই পাওয়ারফুল। আপনি যদি কোনো একটা ফেক নিউজ ছড়ানো হলো, আপনি কাউন্টার করলেন, কাউন্টার করার পরে সেই কাউন্টার ভিডিওটা কিন্তু কেউ ছড়ায় না। আমরা প্র্যাকটিক্যালি এটা দেখেছি যে যখন এই যে আমি সোমা বলছি বা এই যে পোস্টমর্টম রিপোর্ট বেরোনোর আগেই বলা হচ্ছে 150 গ্রাম সিমেন্ট ইত্যাদি, এইগুলোকে যখন পরবর্তীকালে আমরা কাউন্টার করছি তখন সেই খবরটা কিন্তু ওইটার মতো ভাইরাল হচ্ছে না। মানে গুজব ফেক এটা সব থেকে বেশি ভাইরাল হয়, কারণ তাতে তৈরি করা হয় ভাইরাল হওয়ার জন্য। ফলে আমরা যখন সত্যিটাকে সামনে নিয়ে আসছি ওই ফেক নিউজটা কাউন্টার করে, তখন সেটা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া বলুন কিংবা সোশ্যাল মিডিয়া সেই রেকমেন্ডেশনটা ঠিকঠাক দেয় না। ধরুন এই যে ইউটিউবে আজকে আমরা আলোচনা করছি, এটা কিন্তু এই ধরনের টপিক আলোচনা কিন্তু কোনো মেইন স্ট্রিম মিডিয়া করে না। আমি নিজে কলকাতা টিভিতে একাধিকবার বসেছি, সেখানে আলোচনা হয়েছে রীতিমতো আমাকে চেপে দেওয়া হতো, মানে বিজেপির লোকে আমি হয়তো এই ভলিউমে কথা বলছি, ওরা 150 ডেসিবেলে কথা বলে চিৎকার করে আওয়াজ দাবিয়ে দিচ্ছে, ডিস্টার্ব করে। আহ, অনেক চ্যানেলে গিয়ে এই জিনিসটা অভিজ্ঞতা হয়েছে, এই জন্য কোনো চ্যানেলেই যাই না আমি এখন। তো বিষয়টা হচ্ছে যে আমার বক্তব্য আমার চ্যানেলের মাধ্যমে রাখছি, সত্যিটাকে মানুষের সামনে তুলে ধরছি, কিন্তু সেই তুলনায় ভাইরাল হয় না। আমরা একদিন এগেইন আপনাদের দুজনকে, তোমাদের দুজনকেই চাইবো যে আমরা একদিন এই যে ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট, এই যে তৈরি করা একটা জনমত তৈরি করার একটা প্রসেস, সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। আমরা আরজিকর থেকে আজকে বেরোতে চাইছি না। আরজিকরের আর একটা জিনিস আমি রাখি, সেটা হচ্ছে যে আরজিকরের 3টে মুভমেন্ট প্যারালালি যদি আমরা দেখি, একটা হচ্ছে একটা ধর্ষণ, একটা খুন, আর একটা হচ্ছে গিয়ে দুর্নীতি। মানে দুর্নীতি বলতে ওই ডাক্তারদের মানে অধ্যক্ষ থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট অমুক তমুক হ্যানা তানা মিলিয়ে একটা দুর্নীতি নিয়ে একটা মানুষের ক্ষোভ, এবং সেটার বিরুদ্ধে একটা এক ধরনের মানুষের প্রতিবাদ। আর 3 নম্বর হচ্ছে জুনিয়র ডক্টরদের একটা আন্দোলন। এই 3টেকে যদি আমরা আলাদা করে এলিমেন্ট হিসেবে দেখি, তাহলে এখন আপাতত সমস্ত জিনিসটা এসে দাঁড়িয়েছে জুনিয়র ডক্টরস মুভমেন্টের উপর। গোটাটাই এখন মানে এখন খুন ধর্ষণটা ব্যাকসিটে চলে গেছে, এমনকি এত বড় দুর্নীতির কথাবার্তাগুলো ব্যাকসিটে চলে যাচ্ছে। এখন আপাতত সামনে দাঁড়িয়ে আছে জুনিয়র ডক্টরস মুভমেন্ট, এবং তাদের সবচেয়ে বড় ইস্যু যেটা গতকাল তারা দেখিয়েছেন, অ্যাটলিস্ট এক্সপ্রেস করেছেন, সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং না করতে দিলে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাই বলবো না। তো এই যে লাইভ স্ট্রিমিং, আর
রেকর্ডিং, মানে সরকার বলছে রেকর্ডিং, এরা বলছে লাইভ স্ট্রিম। কোথায় আপত্তিটা, কোথায়? মানে সরকারের আপত্তি কিসের লাইভ স্ট্রিমিং এ, আর রেকর্ডিং এই বা ওদের আপত্তি কিসের? এইটা একটু বোঝার চেষ্টা করি। আমি এগেন প্রবীরের কাছে যাব আগে। অনিকেতা, দেখুন, জুনিয়র ডাক্তারদেরকে যে মেল পাঠানো হয়েছিল আমন্ত্রণ করে যে নবান্নে আপনারা আসুন, আলোচনা করুন, সেখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছিল যে লাইভ স্ট্রিমিং হবে না। না ঠিক আছে, সে তো হয়েছে, কিন্তু না, আমি এবার দেখুন না, আমি আপনার জায়গাতেই আসছি। তারপরেও মানে যখন জানতেন তারা যে লাইভ স্ট্রিমিং হবে না, তারপরেও তারা বাসে উঠলেন, কয়েক কিলোমিটার ট্রাভেল করে নবান্ন এলেন, নামলেন, নেমে বলছেন লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে। ছাত্রদের পক্ষ থেকে যেটা করা হয়েছে, আমার মনে হয়েছে এই আলোচনাটাকে ভেস্তে দেওয়ার একটা প্রক্রিয়া। সরকার তাদের সব দাবি মেনেছিল, প্রত্যেকটা দাবি তারা মেনেছিল। সরকার তারা বলেছিল 12 থেকে 15 জনকে অ্যালাউ করবে, দেখা গেল 34 জন এলেন। সরকার বললেন বেশ, তোমরা তাই করো। আমি আসছি আপনার জায়গায়। সরকার কেন অনড় হলো সেটা আমি বলতে চাই, আর ছাত্রেরা কেন অনড় হলো সেটাও বলতে চাই। এখন সেগুলো সবটাই জানি আমরা। আমি বলছি সরকারের লাইভ স্ট্রিমিং এর সমস্যাটা কোথায়, আর ডাক্তারদের ভিডিও রেকর্ডিং এর সমস্যাটা কোথায়? আমি সরকারের কথাটা আগে বলি। সরকারের লাইভ স্ট্রিমিং এর সমস্যা কোথায় সেটা মুখ্যমন্ত্রী তার পিসিতে বলে দিয়েছেন। মানে ওই ঘটনার পরে যিনি প্রেস কনফারেন্স তিনি করেছিলেন, মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা তো মুখ্যমন্ত্রী বলছেন, কিন্তু আমরা তো সরকারের কথাই বলছি। সরকারের তরফ থেকে এটা জানানো হচ্ছে। এইটাই তো অসুবিধে, মুখ্যমন্ত্রী তো সেটাই মানে প্রকাশ করেছে যে কোনো বিচারাধীন বিষয় এইভাবে পাবলিক ফোরামে আলোচনা করা যায় না। এটা মুখ্যমন্ত্রীর কথা বা সরকারের কথা ধরে নিতে পারে। এইখান থেকে সরকার লাইভ স্ট্রিমিং করতে চায়নি। ছাত্রেরা ভিডিও রেকর্ডিং নিতে চায়নি, এই কারণে ছাত্রদের মনে হয়েছিল যে রেকর্ডেড ভিডিওকে এডিট করে দেওয়া যেতে পারে। কিন্তু এটা ছাত্ররা কেন, আপনিও জানেন আমিও জানি, এডিট করা ভিডিও আর মানে নন এডিটেড ভিডিও, এটা তো আজকাল দেখলেই বোঝা যায়। ঘরে ঘরে ছেলেরা, ছোট ছোট ছেলেমেয়েরা ভিডিও এডিট করতে শিখে গেছে। ওদের এইটা ছাত্রদের যে দাবি যে এডিট করে দেওয়া হবে, এই দাবিটা সম্পূর্ণ অমূলক, আমি বলবো অভিসন্ধিমূলক। যাতে না, আবার আমি যদি বলি যে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলা যাবে না। বিচারাধীন বিষয়ে কিসের বিচারাধীন, কি বিচারাধীন? যদি আমি সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিমিং করছি, হোয়ার ইজ দ্য প্রবলেম? এটাই তো নবান্ন তো সুপ্রিম কোর্ট নয়, এটা তো বুঝতে হবে। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে লাইভ স্ট্রিমিং করছে। আপনি আবার দেখেছেন হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলির এজলাসে কোনো লাইভ স্ট্রিমিং হতো না। এটা বিচারক টু বিচারক ডিপেন্ড করে কোন বিচারক কি করবে। কিন্তু যখন সরকার কোনো লাইভ স্ট্রিমিং করতে যাবে, তাকে তো প্রোটোকল মানতে হবে। মানে সরকার বিভিন্ন সময় লাইভ স্ট্রিমিং করেন, সেই বিষয়গুলো সুপ্রিম কোর্টে মামলা চলছিল না। আপনি দেখুন এনআরএস এর ক্ষেত্রে যে লাইভ স্ট্রিমিং হয়েছে, সেটা মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছিলেন লাইভ স্ট্রিমিং এর, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছিল না। সরকার যে এই যে বিভিন্ন প্রশাসনিক মিটিং করে, সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলে না, কিন্তু এই বিষয়টা সুপ্রিম কোর্টে মামলা চলছে। না, প্রবলেমটা এটা একটা মানসিক সমস্যা, বিশেষ করে জুনিয়র ডাক্তারদের। কারণ তাদের অজুহাতের পর অজুহাত দেখার পরে আমার মনেই হয়েছিল যে তারা আলোচনায় যাবে না। কিন্তু শেষ যে সরকারের চিঠি, তাতে উল্লেখ ছিল লাইভ স্ট্রিম করা যাবে না, রেকর্ডেড চাইলে হতে পারে। এটা চিঠি পাওয়ার পরেই কিন্তু ডাক্তাররা ওখানে গেছিল, জুনিয়র ডাক্তাররা। প্রথমত হচ্ছে যে তাদের নিজেদের মধ্যে মতবিরোধ প্রচন্ড পরিমাণে। কারণ শুরুতে আপনাদের মনে আছে এই স্বাস্থ্য ভবন অভিযানের পরে একদল বলল যে আমরা দেখা করতে যাব, আরেক দল বলল না। দুটো ডিভিশন হয়ে গেছিল। নবান্নতে পৌঁছানোর পরে তাদের মধ্যে কিন্তু আবার সেই ঝামেলাটা হলো। কারণ যদি তারা লাইভ স্ট্রিম হবে না চিঠিতে উল্লেখ থাকা সত্ত্বেও তারা গেছে এবং সেখানে গিয়ে তারা ফেরত এলো, অর্থাৎ তাদের মধ্যে মতবিরোধ কিছু একটা হয়েছে, সেখান থেকে ফেরত এসছে। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে লাইভ স্ট্রিম করতেই হবে। আচ্ছা, এই যে ডাক্তারদের যে জিবি মিটিং গুলো হয়, সেইগুলো কি লাইভ স্ট্রিম হয়? সেটা তো গোপনেই করে তারা। তো সেইগুলোকে জিবি মিটিং করো। এই যে আজকে বিজেপি নেতার সাথে কোথাও দেখা করতে গেল সেক্টর 5-এ বিজেপির অফিসে, সেটা লাইভ স্ট্রিম হয়নি। কিংবা হায়াত হোটেলে ছাত্র সমাজের নামে নেতারা
বিজেপি নেতাদের সঙ্গে দেখা করতে গেল, সেটা তো লাইভ স্ট্রিম হয়নি। লাইভ স্ট্রিম করবে কি করবে না সেগুলো তো তার ব্যক্তিগত, যে কোনো একটা দুপক্ষ সম্মতি হলে তখন সম্ভব। এখানে এক পক্ষ সেটাকে অজুহাত হিসেবে খাড়া করা মানে সে দুর্বল জায়গায় রয়েছে। আর যদি মমতা না ব্যানার্জির ইচ্ছা হতো যে আমি বসবো না, তাহলে তো বসতে ডাকতোই না। না আমি 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 আমার কতগুলো অবজারভেশন আছে এই ব্যাপারে। সেটা হচ্ছে, এক, লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে যে এমনকি সুপ্রিম কোর্ট যে লাইভ স্ট্রিমিং করে, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট অলমোস্ট 50% অফ দ্য ডকুমেন্ট কভার করে তারা লাইভ স্ট্রিমিং করে। অর্থাৎ সেখানে কোনো ডকুমেন্ট দেখানো যায় না, সেখানে ডকুমেন্টের কোনো প্যারা যখন বলা হচ্ছে তখন বলা হয় এত নম্বর প্যারা আপনি দেখুন, মাইলর্ড আপনি দেখুন, আমি এটা বলছি। অর্থাৎ দর্শক যে দেখছেন তিনি বুঝতেও পারেন না যে ওইখানে কি লেখা আছে বা কোন প্রমাণের কথা তিনি বলছেন। অর্থাৎ ওখানে একটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, কিন্তু সেই লাইভ স্ট্রিমিংটা সমস্ত কিছু ওপেন করছে না। কিন্তু এই ধরনের আলোচনা যখন হবে তখন তো আর ওরকম ভাবে মাইলর্ড আপনি 4 নম্বর পয়েন্ট দেখুন বলে তো আর আলোচনাটা করা সম্ভব নয়। সেটা একটা সরকারের পক্ষে অসুবিধার ব্যাপার। না, আরেকটা আবার অসুবিধা আছে, আছে যেটা আমি বলিনি, সেটা হচ্ছে যে ধরুন ওখানে 30-34 জন জুনিয়র ডাক্তার যাচ্ছে, এবং তাদের যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেখানে গিয়ে তারা কি ধরনের সিন ক্রিয়েট করবেন বা কি ধরনের ঝামেলা করবেন, সেটা সম্পর্কে তো কারোরই ধারণা নেই। এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে ওপেন লাইভ প্রোগ্রামে হেনস্থা করা, যতটা না এই ঘটনা নিয়ে আমরা দেখেছি রাস্তাঘাটে যে ধরনের স্লোগান এসছে, সরাসরি থ্রেটের, ধর্ষণের নিয়ে আন্দোলন হচ্ছে, বিচার চাই, সেখানে ডাইরেক্ট ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, তো কোথাও খুনের হুমকি দেওয়া হচ্ছে মিছিল থেকে। তো সেখানে এই মুভমেন্টের যারা ছাত্র নেতা অর্থাৎ জুনিয়র ডাক্তার, তারা ওখানে 34 জন মানে যেতে হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে মতবিরোধটা এত পরিমাণে যে সাধারণত আমরা জানি যে কোনো সরকারি মিটিং এ মোটামুটি 2 জন থেকে 5 জন অ্যালাউ করা হয়, আর সেখানে 34 জন। ফলে তাদের মধ্যে মতবিরোধ চরমে রয়েছে, এটা পরিষ্কার হয়ে গেছে। এবং এটা ঘটনা আমাদের আমাদের দর্শকদের জন্য বলি যে ওখানে অন্তত পক্ষে 8খানা আলাদা আলাদা সংগঠন কাজ করছে, 8টা আলাদা আলাদা সংগঠন কাজ করছে। এদের মধ্যে কয়েকজন আছেন যারা এমকেপি মজদুর কিষান তাদের গ্রুপের রয়েছে, এখানে ওই সিপিআইএমএল রেড ফ্ল্যাগ তাদের গ্রুপ রয়েছে, লিবারেশন রয়েছে, বিভিন্ন গ্রুপ ওখানে কাজ করছে, যার ফলে আবার যাদবপুর ইউনিভার্সিটির একটা ইন্ডিপেন্ডেন্ট তারা কাজ করছে। একেবারে ফ্রেঞ্জ এরিয়া দাঁড়িয়ে কিছু মাওয়িস্ট তারা কাজ করছেন। আমি কাজ করাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এদের প্রত্যেকের মধ্যে একটা বিরাট রকমের ফারাকও রয়েছে। এরা একসঙ্গে যে কোহেসিভ একটা ফোর্স তাও নয়, এরাও মোটামুটি একটা ক্লাবের মতন একটা জায়গায় এসে জড়ো হয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে এদের বিরোধিতা আছে, যে বিরোধিতা সম্ভবত আমরা নবান্নে গিয়ে দেখতে পেয়েছি। আমরা বুঝলাম আমরা অনেকগুলো জিনিস আলোচনা করেছি। আমাদের শেষ জায়গাটা হচ্ছে তোমাদের দুজনের কাছ থেকে জানতে চাইবো, কোথায় দেখছো আগামী দিনে এই আন্দোলন? মানে আরো আমরা জানি সামনে পুজো, তো পুজোয় কোথাও না কোথাও আস্তে আস্তে এটা একটা কোথাও তো পুজোতে এই আন্দোলন থিতোতে বাধ্য। তার কারণ হচ্ছে ঠিক আছে, মানে কতদিন আর এই সমস্ত কিছুকে অবহেলা করে করা যায়, নাকি এটা ধরে রাখবেন, নাকি এটা চলবে একই রকম ভাবে? দেখুন, আমি কি দেখছো? প্রবীরকে জিজ্ঞেস করি, প্রবীর কি দেখছো? দেখুন, আপনি যেটা বললেন সেটা অনিবার্য, এই আন্দোলন থিতোতে বাধ্য, কারণ মানুষের রুটি রুচির প্রশ্ন, মানুষের জীবন জীবিকার প্রশ্ন থমকে যাচ্ছে। এই আন্দোলন মানুষের জীবন জীবিকাকে বাদ দিয়ে নয়, যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন তাদের বাদ দিয়ে নয়, যারা চিকিৎসা পাচ্ছেন না তাদের বাদ দিয়ে নয়, শুধুমাত্র এখন আন্দোলনটা ছোট, আন্দোলনকারীরা ছোট হতে হতে এখন আপনি যদি যান স্বাস্থ্য ভবনে, সেখানে 100 জনের বেশি আর দেখবেন না। ওই রাত জেগে রাজপথ দখল কিন্তু কমে গিয়েছে ওই একটি ভুলে বামেদের একটি স্লোগানে আর বিজেপির ছাত্র সমাজের নামে আন্দোলনে। মানুষ দিকে হচ্ছে, মানুষ বিরক্ত হচ্ছে। হাসপাতালগুলোতে যান, মানুষ কিভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছে। ট্রেনে বাসে যান, প্রথম দিকে সহমর্মিতা থাকলেও এখন কিন্তু সেই সহমর্মিতা মানুষের মধ্যে আর দেখতে পাচ্ছি না।
মানুষ কিন্তু বলছেন এনাফ। কেন এই বৈঠকে না বসার জন্য? বৈঠকে না না বসাটা না কি না না অনেকটা? না, এই যে জনজীবন ব্যাহত হয়ে যাচ্ছে, আজকে পুজোর বাজার নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ চিকিৎসা পাচ্ছে না, এই এতগুলো জিনিস জড়িয়ে গেছে আন্দোলনের নামে। আন্দোলনটা চলুক না, তার সাথে চিকিৎসা পরিষেবা চলুক, সবটাই চলুক একসাথে, চলতেই পারে এটা। আমি আন্দোলন করব বলে চিকিৎসা করবো না, এটা তো হতে পারে না। মানুষের ক্ষোভ দীপক বাড়ছে অনেকের দা। দীপক কোন ধারে দেখছো? আমি প্রথমত পুজো অবধি যাবে কিনা সন্দেহ আছে, তার আগেই শেষ হয়ে যাবে। প্রথমত বলি, এই আন্দোলনে নৈতিকতা কোথায় হারিয়েছে? প্রথম হারিয়েছে যে বিজেপি শাসিত রাজ্যে প্রতিদিন ধর্ষণের এবং সরাসরি বিজেপি নেতাকর্মীরা যুক্ত, এবং যাদের ধর্ষক পার্টি হিসাবে অলরেডি প্রমাণিত, মানে সংখ্যা এনসিআরবি ডেটা অনুযায়ী বা কোর্ট কেস অনুযায়ী, সেই ধর্ষক পার্টি পশ্চিমবাংলায় এসে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করছে, অন্য জায়গায় ধর্ষকদের মালা পরাচ্ছে। ফলে এই আন্দোলনে বিজেপির নৈতিক অবস্থান তলানিতে সেই মানুষ বুঝে গেছে। দ্বিতীয়ত হচ্ছে, যে সমস্ত বিষয় নিয়ে এই আন্দোলনটা শুরু হয়েছিল, যে বিষয়টাকে সামনে রেখে, সেটা হচ্ছে তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে দোষীদের শাস্তি চাই। সেটা থেকে সরে গিয়ে এখন আন্দোলনটা চলে গেছে অন্য জায়গায়। সিবিআই কে নিয়ে আসা হলো এই কেসের তদন্ত করতে, তারা চলে গেল দুর্নীতিতে। সন্দীপ ঘোষের মতো এরকম দুর্নীতিগ্রস্ত লোককে ধরবে, জেলে পুরবে, এই নিয়ে কারো আপত্তি নেই। কিন্তু আমরা দেখলাম যে নির্যাতিতার বিচার বা তার তদন্ত না করে চলে যাচ্ছে এদিকে, আন্দোলনটা চলে যাচ্ছে দুর্নীতির দিকে। ওভারঅল এই আন্দোলনে মানুষের একটা ভিকটিম তার ন্যায় বিচার চেয়েছে, মানুষ নেমেছে রাস্তায়, কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং যারা লিড দিচ্ছে তাদের যে চারিত্রিক রেকর্ড অন্যান্য রাজ্যে, সেখানে এখানে এসে হঠাৎ করে নিজেদেরকে সতী সাজানো, এটা মানুষ কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছে যে এই ঘটনার পরেই আমরা বিজেপি শাসিত রাজ্যে প্রায় কয়েকশো ধর্ষণ হলো, এবং এই ঘটনার থেকেও মর্মান্তিক হয়েছে রিসেন্ট কয়েকটা ঘটনা বিজেপি, এবং সরাসরি বিজেপি যুক্ত সেই ঘটনায়। আহ, ফলে বিজেপির কথায় পশ্চিমবাংলার মানুষ এখন আর বিশ্বাসও করছে না, ফলে দীর্ঘদিন চালিয়ে নিয়ে যাওয়ার মতো নেই। আর দ্বিতীয় হচ্ছে ডাক্তারদের আন্দোলনের পদ্ধতিগত ভুল, যে ভুলটা কবিতা বললেন, যে তারা যদি রিলে সিস্টেমে বা অল্টারনেট চিকিৎসা পরিষেবা চালিয়ে যেত এবং পাশাপাশি আন্দোলনটা করত, তাহলে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হতো না এবং জীবন সংশয় হতো না, যেটা বর্তমানে পাল্টা আন্দোলন শুরু হয়েছে। একটা ভীষণ একটা এলিটিস্ট যে একটা অ্যাটিটিউড, যে আমি আমাদেরই শিরদাঁড়া আছে, আমরা গিয়ে কলকাতা পুলিশ কমিশনার একজন আইপিএস অফিসার তাকে শিরদাঁড়া দিচ্ছি, একজন স্বাস্থ্য অফিসার তাকে মগজ দিয়ে আসছি, মানে আমাদের মগজ আছে, আমাদের শিরদাঁড়া আছে, আর কারোর সেটা নেই। এই যে একটা এলিট একটা একটা ডিসিশন, এটাও কোথাও যেন মনে হয় আমার মানুষের কাছে আস্তে আস্তে এটাও অ্যালিয়েনেশনের একটা কারণ। আমি 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 আমাদের আলোচনা শেষ করার আগে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি এই 30 দিনে যা ফিল করলাম, সেটা হচ্ছে এক ধাক্কায় হঠাৎ করে ওই 11, 12, 13, 14, 15 ওই সময়টায় আমি দেখলাম তৃণমূল প্রায় নড়বড় করে উঠেছে, মানে তৃণমূল সুপার স্ট্রাকচারটা নড়বড় করছে। মন্ত্রী বিধায়করা ফোন করে জিজ্ঞেস করছেন ঠিক কি হতে পারে, এতটা এতটা দুর্বল একটা সরকার, তার এত এমএলএ, তার এত বিরাট ভোট পার্সেন্টেজ, তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত আন্দোলন করেছেন, অথচ তৃণমূল দলকে এই প্রথম আন্দোলনের মুখেই এতটা নড়বড়ে দেখালো কেন? প্রবীর, দেখুন, এটা হচ্ছে তৃণমূল এই নেতা মন্ত্রী যারা আমাকে, আপনাকে বা দীপককে ফোন করে জানতে চেয়েছেন এসব কথা, কি হতে চলেছে বা কি হচ্ছে, তাদের জনসংযোগহীনতাই এর কারণ। মানুষের সাথে মেশা তারা বন্ধ করে দিয়েছে, গায়ের চর্বি দাদা মোটা হয়ে গিয়েছে। এখন ওই দামি এক্সইউভি গাড়ি, ডান হাতে সোনার ব্রেসলেট, বাঁ হাতে ওমেগা ঘড়ি, এইসবে ব্যস্ত হয়ে পড়েছেন নেতারা। মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই বড় বড় নেতাদের। তবে আসার কথা এটাই যে বিচ্ছিন্ন হলেও মানুষ এখনো এদের থেকে বিচ্ছিন্ন হননি, সম্ভবত 2026 পর্যন্ত হবেন না। কিন্তু এটা কিন্তু একটা অ্যালার্মিং, এটা কিন্তু একটা সংকেত মানুষ দিয়েছে যে তোমরা যদি এভাবে বিচ্ছিন্ন হও, আমরাও তোমাদের বিচ্ছিন্ন করে দিতে 2 মিনিট ভাববো না, যেটা 2011 সালে ভাবেনি। আবার কিন্তু সেই পরিণতি হতেই পারে। তৃণমূল নেতারা যারা মানে
মেঘ ভারী হয়ে গেছে, তারা যদি এখনই মেঘ সরিয়ে মাঠে ঘাটে নামেন, আমার মনে হয় তৃণমূলেরও মঙ্গল, আর বাংলাও হয়তো অন্তত সাম্প্রদায়িক শক্তি থেকে আরো বেশ কিছুদিন দূরে থাকবে। দীপক? হ্যাঁ, এটা আমি প্রবীরদার সাথে সহমত, এবং পাশাপাশি এটুকু বলবো পশ্চিমবাংলায় বিজেপি সিপিএম এর দুর্দশার একটা মূল কারণ আছে, যে কারণের জন্যই এত কিছু হওয়ার পরেও তৃণমূল টিকে আছে। সেটা হচ্ছে যে আমরা বারবার লক্ষ্য করেছি যে বিভিন্ন সামাজিক প্রকল্পকে ভিক্ষার সাথে তুলনা করা, বিভিন্ন সামাজিক আমরা ক্ষমতা এলে বন্ধ করে দেবো বিজেপির বিভিন্ন সভা থেকে বলা। আহ, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা যেহেতু বামপন্থী ব্যাকগ্রাউন্ড থেকে আসা, আহ, যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা আমরা বলতাম, যেখানে সমস্ত মানুষের সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে সমানভাবে, সিপিএম কথাগুলো বলতো, কিন্তু মমতা এসে এমন ধরনের কিছু সামাজিক প্রকল্প নিয়ে এসেছে যেটা একদম রুট লেভেলে, একটা ছোট্ট পরিবারের কথা বলি, একটা পরিবার সরকারের যে প্রকল্পগুলো শুধুমাত্র পশ্চিমবাংলায় আছে, একটা গরিব পরিবার, তারা কিন্তু শুধু সরকারি প্রকল্পের আন্ডারেই কিন্তু অনেক বেশি সচ্ছল, এমনকি দু চারটে মহিলা, বিভিন্ন মহিলাদের জন্য সামাজিক দীপক, এখানে একটা কথা বলি, এখানে শক্তপোক্ত বিরোধী নেই বলে তৃণমূল এখনো পার পেয়ে যাচ্ছে, এটা মেনে নিতে না, হবে। শক্তপোক্ত ভিত না হওয়ার কারণ আমি প্রথমেই বললাম যে এরা অতিরিক্ত মমতা বিরোধী বা তৃণমূল বিরোধিতা করতে গিয়ে এরা যে ভুলগুলো করছে, যে ভুলটাকে সাধারণ মানুষ ভুল মনে করছে না। সেটাই তো বলছি যে এখানে বিরোধীদের সীমানাটা থেকে গিয়েছে বলে এখনো তৃণমূল কিন্তু এখানে রাজত্ব করছে। এত কিছু হবার পরেও বিরোধী নেত্রী এখানে থাকলে অনিকেত দা কি হতো এই মুহূর্তে সেটা বলা কিন্তু মুশকিল। এত কিছু হবার পরেও এই যে একটা ঘটনা, এই ঘটনা এরকম ভাবে নড়িয়ে দিল কি করে দীপক? প্রথমত আইডিওলজিক্যাল পড়াশুনো এদের একদমই নেই। টিএমসির আইটি সেল বলে অ্যাকচুয়ালি বাস্তবে কিছু নেই। আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে এই লাস্ট কয়েক বছরে কাজ করতে গিয়ে দেখেছি আমি, টিএমসির আইটি সেল বলে কিছু নেই। হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছেলে পেলে রয়েছে, দেবাংশু থেকে শুরু করে কয়েক, বাস্তবে এদের কোনো কাজ নেই। আর বাকি কবিতা এটা ভালো বলতে পারবে যেহেতু ওনার সাথে সম্পর্কটা পুরনো, কিন্তু আমার অভিজ্ঞতা আমি বলছি। আর বাকি হচ্ছে নেতাদের পড়াশোনার লেভেল জিরো। খুব হাতে গোনা এক দুজন নেতা আছে যারা একটু পড়াশোনা করে, বাকিরা মোটেই পড়াশোনা করে। আচ্ছা, এরকম মনে হচ্ছে না যে একটা অসম্ভব দুর্নীতিগ্রস্ত একটা নেতৃত্ব তৈরি হয়েছে, যে নেতৃত্ব এক ধাক্কায় এরকম নড়বড় করে উঠলো? না, আমার কাছে দুর্নীতিটা বড় প্রশ্ন এখানে নয়। তার কারণ আমি সিপিএম আমলে যে দুর্নীতি দেখেছি সেই তুলনায় এই দুর্নীতিটা ওদের কাছে অনেক শিশু। তৃণমূলের দুর্নীতি আমার চোখের সামনে যে বড় বড় দুর্নীতি আমি দেখেছি সিপিএম আমলে, তৃণমূলের দুর্নীতি অনেক শিশু। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক বেশি সবকিছু ওপেন হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে এরকম একটা সময় দেখেছো যেখানে রাজ্যের 1 নম্বরের পরে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর জেলে, একই লেফট ফ্রন্ট রেজিমে দেখেছো? না, এটা তো এজেন্সি পলিটিক্স, এটা আলাদা টপিক, এটা নিয়ে অন্যদিন আলোচনা হতে পারে। এত নোংরা ভাবে কোন সরকার, কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এজেন্সিকে এইভাবে পলিটিক্যাল হাতিয়ার হিসেবে ব্যবহারই করেন। বেশ বেশ বেশ, আরেকদিন আমরা নিশ্চয়ই আমরা এটা নিয়ে আরেকদিন আলোচনা করব। দীপক এবং প্রবীর, তোমরা নিজেদের কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত, তার মধ্যে আমাদের জন্য সময় দিলে এটা একটা বিরাট ব্যাপার। আর আমি একটা কথা দুজনকেই বলবো, বা আমাদের যারা এই ফ্রেটার্নিটি যারা ইউটিউবে ইন্ডিপেন্ডেন্ট ভয়েস দিতে চাই, মানে দেখেছো আমি যা বলছি তাতে প্রবীর একমত নয়, প্রবীর যা বলছে তাতে দীপক একমত নয়, কিন্তু আমরা কোথাও এই যে মতামতের জায়গাটায় আমরা দিতে পারছি, অর্থাৎ বিভিন্ন মতগুলোকে স্বাধীনভাবে দিতে পারছি। মানে আমাদের মাথার উপরে কেউ বসে নেই, আমরা সবাই কাজ করেছি সেরকম, চ্যানেলের মাথা যা বলে দেবেন আমাদের সেটাই লিখতে হয়েছে, চ্যানেলের মাথা যেরকম ভাবে ঠিক করে দেবেন সেভাবেই কাজ করতে হয়েছে, বা সম্পাদক খবরের কাগজে যা বলেছেন তাই করতে হয়েছে। এখন আমরা যেহেতু সেটা করছি না, সেই জন্য আমরা যারা এরকম আছি তারা যদি মাঝে মধ্যে নিজেদের মধ্যে ইন্টারাকশন করি, তাহলে আমার মনে হয় সেটা দর্শকের কাছেও একটা প্রাপ্তি হিসেবে হতে পারে। এবার আমি করলাম, এর পরের বারে তোমরা কেউ করতে পারো, আবার আমি করব, আমি তো করবো, আমি তো চাইবই যে অন্তত মাসে একটা এরকম যদি একটা আমরা আদান প্রদান করতে পারি,
তাহলে একদম একদম একটা একটা তো সলিডারিটি তৈরি হয়, কারণ নিশ্চয়ই। আমাদের বিরুদ্ধে শক্তিটা তো বিরাট। সামনে একটা আইন আসছে, যে আইনে আমাদের হয়তো মুখ বন্ধ করার, এখানেও মুখ বন্ধ করার একটা চেষ্টা করা হচ্ছে। তো সেটাও আমাদের বুঝতে হবে, সেটাও আমাদের বুঝে নিতে হবে, সেই জন্য একটা জায়গায় আসা দরকার। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমরা খানিকটা আলোচনা করার চেষ্টা করলাম। আমি প্রথমে যেটা বলেছিলাম তোমাদেরকে উস্কে দেওয়ার জন্য, যে তোমরা দুজন তৃণমূলের ডিফেন্ড করতে নেমেছো, ওটা কেবল উস্কানিমূলক একটা কথা ছিল। তোমরা সেটা সেটা সিরিয়াসলি নিও না। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শোনার জন্য। আমরা আবার নতুন সেট অফ গেস্ট নিয়ে নেক্সট দিনে আবার আগামীকাল হাজির থাকবো। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বাংলা বাজার। নমস্কার।